দাদা মধ্যখান থেকে শুরু। হ্যাঁ ধরুন, ধরলাম। ঘুরিয়ে লাগান দিদি, ম্যাডাম। হ্যাঁ ভিডিওটা ধরুন একটু এদিকে, একবার ধরুন একটু। হ্যাঁ ধরে রাখুন। কি বলবো সেটাই হয়তো আমি ঠিক ভেবে উঠতে পারছি না। আজকের এইখানে আসার পরে আমি অভিভূত, মানে শুধু যে আমার ছেলে বলে বলছি না, বিবেক রায় হচ্ছে একটা আমার কাছে ছোট থেকেই যে আশার প্রদীপ সকল মা বাবার কাছেই থাকে, সে হচ্ছে তাই। আর ওর মধ্যে তিনটে গুণ আমি ছোটো থেকে দেখেছি। এক হচ্ছে অদম্য জেদ, এবং কোনো কিছু করার জন্য যদি যতবারই পরাজিত হোক সেটা এগিয়ে যাবে, হেরে যেতেও চায় না। এবং সবচেয়ে বড় কথা, ওর একাগ্রতা আর এই যে মানসিকতাটা সবসময় নেগেটিভ কখনো ছিল না, সবসময় এগিয়ে যাওয়ার মানসিকতা, কোনো কিছুতে সে ভেঙে পড়তে চায় না। যার জন্য আমি দেখেছি, আমি হয়তো অনেক সময় বললাম যে এই কাজটা করছো না, ঠিক আছে, চিন্তা করো না, পরের বার ঠিক হবে। সঙ্গে সঙ্গে বলতো যে চাপ নিও না, ভাবি হয়ে যাবে, আমি চেষ্টা করবো, আমি নিশ্চয়ই পারবো। এই পারবো কথাটা, ওর মধ্যে যে আত্মবিশ্বাসটা, সেটা কিন্তু বরাবর আমি দেখেছি। এবং তার জন্যই আজকেও খুব, আমি বলতে মানে কষ্ট হচ্ছে, কিন্তু এত সামান্য অবস্থা থেকে ও আজকে যেই জায়গাটা এসেছে সম্পূর্ণ নিজের কৃতিত্বে এবং দৃঢ় বিশ্বাস এবং একাগ্রতা। ওর পরিশ্রম, একাগ্রতা আর বিশ্বাস, এই তিনটে এক করে ও আজকে এই জায়গাটুকু এসেছে। আমি চাইবো সকলে গুণীজন যারা এখানে রয়েছে এবং সিনিয়রদের বলছি এবং সমস্ত গুণীজন, আপনাদের সকলের কাছে আমার একটাই করজোর অনুরোধ যে সবার আশীর্বাদের হাত ওর মাথার উপরে থাকুক, আরও বড় হোক, এগিয়ে যাক, ওর চলার পথ যেন আরও সুগম হয়। ভুলভ্রান্তিগুলো সুযোগ দিয়ে আপনারা ওকে আরও এগিয়ে যাওয়ার পথে নিয়ে যাবেন। সবশেষে আমি একটা কথাই বলছি যে এই আয়োজন যা কিছু হয়েছে, আমি এই পথের মানুষ নই, আমি হয়তো আধ্যাত্মিকতার সঙ্গে থাকি, পূজা অর্চা করি, কিন্তু আমার ছেলে আজ বিবেক রায় যে পথে যেভাবে এগিয়ে চলেছে, আমি চাই আরও বড় হোক, আরও আপনাদের আশীর্বাদ পাক, সবচেয়ে সাফল্যের পথে এগিয়ে যাক। ওর সমস্ত বাধাগুলো আপনাদের ভালোবাসা আশীর্বাদে এগিয়ে যাবে। ছোট বড় সকলের কাছে আমার এই প্রার্থনা, সকলকে জোড়হাত করে আমি আমার অনুরোধ। ক্ষমতা যেদিন আমাদের সম্পূর্ণ হবে বা আমাদের মধ্যে থেকে কনফিউশনটা চলে যাবে, সেদিনকে বুঝতে পারবো আমরা পুরোপুরিভাবে সমৃদ্ধ হয়ে গেছি। এখন তো সমৃদ্ধ আছি, যেহেতু পথে আছি, আমরা হাঁটছি, আমরা আরো বেশি সমৃদ্ধ হবে, এটা তো আশা রাখতেই পারি সবার থেকে। এখন বিষয় হচ্ছে এই নারী জ্যোতিষটা, আপনাদের গতবারে কলেজ অফ জ্যোতির্বিদ্যার প্রোগ্রামে একটা কথা বলেছিলাম, আপনাদের কাছে একটা খুব বড় সুসংবাদ দিয়ে আজকে যারা জ্যোতিষ মহোদয় আমার সঙ্গে যুক্ত হয়েছেন, যারা আমাকে ভালোবাসেন এবং যারা আমার ইনস্টিটিউটের সঙ্গে আজকে সম্পর্ক রেখে চলছে, আমার কথা মনে হয়েছে বাংলা জ্যোতিষের দিক থেকে একটু পিছিয়ে। এটা শুনতে খারাপ লাগলেও কারণ এখানে হচ্ছে মানে একে অপরকে রেসপেক্টের জায়গাটা একটু কম আছে, এবং যেটা রয়েছে সব থেকে সেটা হচ্ছে কাঠি করা। যাই হোক, কাঠিটাকে নিয়ে আমি আজকে যাচ্ছি না, সেটা আপনারা সকলেই জানেন, কিন্তু রেসপেক্টটা সবাই সবাইকে আমার মনে হয় করা উচিত। ঠিক আছে, এই জ্যোতিষ জায়গাটাতে এসে নিজেদের বেশি বিনম্র হওয়া উচিত। জ্যোতিষটা যেদিনটা আপনারা নিজেরা মন থেকে করতে শুরু করবেন, সেদিনকে দেখবেন প্রকৃতি আপনাদের জীবনে অলৌকিক কিছু না কিছু ঘটনা ডেফিনেটলি ঘটিয়ে যাবে। যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, দক্ষিণ ভারতে সব থেকে বিষয় আছে কি জানেন, একটা ফিঙ্গার প্রিন্ট দিয়ে ওরা ডেট অফ বার্থ, সময়, তারিখ সব কিছু বার করে দেয়। এমনকি আমরা বাবা মা, দেখুন, মানুষের জীবনে মানুষ অ্যাস্ট্রোলজি বাদ দিয়ে চলতেই পারে না। যদি বলেন কেন, যদি বলে কেউ মানি আর কেউ মানি না, যদি বলে কেউ মানি না, সেও যখন একটা কোনো পুজো, আচ্ছা, অনুষ্ঠান, সন্তানের অন্নপ্রাশন বা যা কিছুই করে না কেন,
যে তিথি বা যে নক্ষত্র, যে পঞ্জিকাটা দেখে করা হয়, সেই পঞ্জিকাটা কিন্তু লিখি আমরাই, অ্যাস্ট্রোলজার। আচ্ছা, কারণ অ্যাস্ট্রোলজাররা সেই গণনাটাই করে যে আজ থেকে কতদিন পরে গ্রহণ কখন কি পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, সমস্ত কিছুটা। আর এই প্রয়োজনটা বহু প্রাচীন যুগ যুগান্ত ধরে চলে আসছে, এবং সেই ধারাটা হয়তো কিছু কিছু জায়গাতে কালের নিয়মে হয়তো কিছু জিনিস লুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেই ঐতিহ্য এবং আমরা আমাদের ইনস্টিটিউট, আজকে ইনস্টিটিউট অফ ভেদিক অ্যান্ড নারী অ্যাস্ট্রোলজি, এটা বোঝাতে চাইছে যে সেই যে ধারাটা ছিল, সেই ধারাটা যেটা লুপ্ত হচ্ছে সেটাকে আমাদের আরও অ্যাডভান্সভাবে চিন্তা করা উচিত। কারণ প্রাচীন যে জিনিসগুলোই ছিল সেগুলো যে একেবারেই কুসংস্কার ছিল না, কারণ জ্যোতিষটা আজকে এতটাই প্রমাণিত, এবং এটা প্রমাণ করতে পারছে যে এটাও একটা সায়েন্স। কারণ একটা সঠিক হরোস্কোপের মাধ্যমে, একটা ছোট্ট ডেট অফ বার্থের মাধ্যমে যখন একটা মানুষের সম্পর্কে বলা শুরু হয়, একটা ডাক্তার যেখানে চেক আপ না করে বলতে পারে না কী রোগ হচ্ছে, আমরা শুধু একটা মানুষের ডেট অফ বার্থ নিয়ে সেটা বলে দিতে সক্ষম। আজকে অ্যাস্ট্রোলজি এতটাই উন্নত হয়েছে যে এখন বহু ইঞ্জিনিয়াররাও নিজেদের বাস্তু ছাড়া কিন্তু করছে না, তো তারাও কিন্তু বাস্তুটা শিখতে ইন্টারেস্টেড হয়েছেন এবং বাস্তুর ভীষণ পরিমাণ চল হয়েছে। আর আমাদের ইনস্টিটিউটের যেটা প্রধান উদ্দেশ্য, যে প্রাচীন যে ধারা ছিল বেদিক জ্যোতিষের, তো সেই বেদিক জ্যোতিষটার থেকেও নারীটা অত্যন্ত অ্যাডভান্স এই কারণেই, কারণ এক ঝলকে একটা ছক দেখে যতটা ডিটেলস একটা মানুষের সম্পর্কে পিন পয়েন্ট বলার মানে দরকার, সেটা খুব অল্প সময় বলা যায়। আজকের এই প্রোগ্রামটার করার উদ্দেশ্যটা কি? আজকে প্রোগ্রামটা করার উদ্দেশ্য হচ্ছে বাংলার সমস্ত জ্যোতিষীদের মধ্যে বিশেষ কিছু জ্যোতিষীদেরকে ইনভাইট করা হয়েছে, অনেকেই ইনভাইট হয়েছে, এবং যাতে সেই আমাদের যে কালচারটা, কারণ জ্যোতিষটা 4টে ফর্মে হয়, প্রধানত বেদিক, কৃষ্ণমূর্তি, জেমিনি, এবং দেখা যায় হয়তো আমাদের নারীতে। তো নারীটা ওই যে প্রথমেই বললাম যে অত্যন্ত অ্যাকিউরেট একটা প্রেডিকশান দেয়, সেই দিক থেকে দাঁড়িয়ে আমাদের এই প্রোগ্রামটার উদ্দেশ্য এটাই যে সকলের মাঝখানে ছড়ানো, এবং জ্যোতিষটা যাতে সায়েন্টিফিক ওয়েতে মানুষ জানতে পারে, কুসংস্কার মুক্তভাবে জ্যোতিষ কীভাবে কাজ করে সেটা যাতে জানতে পারে, সেটার জন্যই আজকের অনুষ্ঠান এবং এত বৃহৎ জ্যোতিষ আলোচনার একটা বিষয়। আপনার পুরো নাম এবং ডেডিকেশন? আমার নাম হচ্ছে বিবেক রায়, আমি এই ইনস্টিটিউটের ডিরেক্টর অ্যান্ড প্রিন্সিপাল। আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে আমাদের মতন করে সম্মানিত করছি শ্রী পরিতোষ ব্যানার্জি মহাশয়কে। হাতে তুলে দেওয়া হচ্ছে টোকেন অফ লাভ। আচ্ছা, ভারত গৌরব সম্মান তুলে দেওয়া হচ্ছে পরিতোষ। সুন্দর একটা পরম্পরাকে এগিয়ে নিয়ে আমরা ওনাকে সব দিয়ে সম্মানিত করলাম। সবাই মিলে একটু জোরে হাততালি দেবেন। অনেক শুভ কাজ হয়। যখন কারো গাড়ি কেনার দরকার পড়ে, পরিতোষ স্যার বলুন না কোন নাম্বারটা নিলে ভালো হবে। কোনো শিশু জন্মায়, বলুন না স্যার কোন আদ্যক্ষর দিয়ে লাগাবো, ও কোন আদ্যক্ষর দিয়ে আমার নামটা করবো, বা স্যার আমি তো একটা কলেজের প্রফেসর, কিন্তু প্রবলেম হচ্ছে একটু নামটাকে চেঞ্জ করা যাবে। নাম চেঞ্জ করি না, আমরা অ্যালফাবেটিক্যালি একটু প্লাস মাইনাস করে নিই। অনুষ্ঠানে যাচ্ছি, গিয়ে কিন্তু সেই চেনা মুখ কিছু দেখতে পাই। আজকে কিন্তু অনুষ্ঠানে অনেক অচেনা মুখ আমি দেখতে পাচ্ছি, এটা খুব ভালো জিনিস। আসলে কিছু সিনিয়র জ্যোতিষী চাইছে আর বেশি কনফারেন্সের মধ্যে যাবো না, থাকবো না, যেমন আছে নিজেদের মতো করে ভালো থাকি, আমাদের সম্মানটা নিয়ে সুন্দরভাবে বাঁচি। সেটা কেন আসছে? সেটা আসছে কিন্তু কিছু জুনিয়র জ্যোতিষদের ব্যবহার খারাপ হওয়ার জন্য। এদের সামনে সব কিছু জিনিস খোলাখুলি করবেন না, এটাকে খুব কন্ট্রোল করুন। এটাকে আপনাদের কন্ট্রোল করা শিখতেই হবে, নাহলে ওই ড্রাইভার, আমার ড্রাইভার কালকে কাজ ছেড়ে দিয়ে মদন বাবুর কাছে যে জয়েন করলো, আমার অনেক কিছু গোপন তথ্য ওর কাছে চলে যেতে পারে। পারিবারিকভাবে যখন আপনারা কোথাও যাচ্ছেন, তখন পরিবারের সাথেই সময় কাটান। কর্মের জায়গাটা যদি পরিবার সেই কর্মের মধ্যে থাকে তাহলে আলোচনা করুন, না হলে আপনারা নিজেদের মধ্যে খুবই আলোচনা করে চলুন। ভালোবাসার একটি ছোট্ট নিদর্শন। আশা করি সামনের বছর আমি কোনো কাজ না রেখে এইখানেই থাকবো, আর আমাদের আরো যারা আছে মেয়েরা তাদেরকেও আমি আনবো। আর আজকে যে সবাই বলছেন ঘর ফাঁকা, সামান্য 2 বছর হয়েছে, 2 বছর আপনারা এই সেলিব্রেট করছেন, ভয় হয়ে যাবে। যখনই মানুষ জাগৃত হবে, বুঝবে জ্যোতিষ বিদ্যাটা কি,
জ্যোতিষাচার্য মানে কি? আচার্য এনারা জ্যোতিষাচার্য। কিছু জ্যোতিষ আছে, কিছু জ্যোতিষাচার্য আছে। যারা জ্যোতিষাচার্য তারা অনেক, কেন আমি এই সম্বন্ধে কি করে জানি? আমার কাকা নিজেই বেনারস থেকে জ্যোতিষাচার্য করে এই করছিলেন, এই কলকাতার বুকেই কাজ করেছেন। উনি বিভিন্ন জায়গায় গিয়ে ওখানে ওনাকে ডেকে নিয়ে যেত, তো উনি হাত দেখে যা বলে দিতেন মানে একদম সঠিক লেগে যেত। একদিন আমি তাকাকে বললাম, তাকায় তোমার হাত দেখো তো, বলছে তোমার হাতে এখনো রেখা আসেনি। তবে এটুকু বলি যে তুমি খুব ভালো একটা জায়গায় পৌঁছবে একসময়, সে সময় হয়তো আমি থাকবো না। ধরবে না, এদিকে ধরবেন। আচ্ছা, ডক্টর দিব্যা আরেকটা বৈদিক অ্যাস্ট্রোলজি যারা মুখটা ঘাট হচ্ছে, দেখা যাচ্ছে না, মাঝখানে মুখটা দেখা যাচ্ছে না ছবিটা। হ্যাঁ, সবাই একসাথে। সকলে মিলে একটু জোরে হাত তুলুন। আরেকটা সামনে সামনে সবাই সামনে টাকা, সবাই সামনে টাকা একসাথে। আরেকটা প্রত্যেকে আমরা এই জ্যোতিষটাকে পেশা হিসেবে দিয়েছি এবং তার জন্য মার্কেটিং দিয়েছি। মার্কেটিং ডিজিটাল হতে পারে, প্রিন্ট মিডিয়া হতে পারে, নানা রকম মার্কেটিং করতে পারে। আমি যেমন ফেসবুক অর্থাৎ ডিজিটাল মিডিয়ার উপর ভরসা করি। সেখানে অনেক সময় আমরা দেখেছি শোনার পর তাকে যখন পার্সোনাল প্রেডিকশন দেওয়া হবে, তখন কিন্তু কেউ খালি লগ্ন চাপের উপর ভরসা করে কিন্তু প্রেডিকশন দিও, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। তার জন্য কিন্তু ডিভিশনাল চার্ট, এই যে 16টা ডিভিশনাল চার্ট আছে, তার মধ্যে বিশেষত্ব আমাদের, আমি বলবো না যে সবাইকে দেখার সময় নবতারা চক্র দেখো, স্বর্ণালী চক্র দেখো, সুদর্শন চক্র দেখো, সবকটা 16টা ডিভিশনাল চার্ট দেখো, সেটা সম্ভব। তাহলে একজনকে দেখতে গোটা দিন লেগে যাবে। আমরা বলতে পারি যে অন্তত যখন প্রেডিকশন দেওয়া হবে তখন তার কথাটা শুনে সে যদি কর্ম নিয়ে তার স্পেসিফাইড কোশ্চেন থাকে, তখন কিন্তু ডিটেইল চার্টটা হলো লগ্ন চার্টের লগ্ন এবং দশম ভাবের অধিপতি। আমরা সবাই মিলে একটু জোরে হাততালি দেবো। সামনে এটি ঘুরিয়ে ধরুন। সায়েন্সের পক্ষ থেকে আমি পরিতোষ ব্যানার্জি, আর আমার প্রাউড স্টুডেন্ট এবং প্র্যাকটিসিং অ্যাস্ট্রোলজার, খুব ভালো প্র্যাকটিস করছে, স্নেহা শাস্ত্রী। আমরা বিবেককে একটু সম্বর্ধনা জানাবো। প্রফেসর অর্জুন চক্রবর্তী বলেছিলেন আসবেন, গতবারেও উনি এসেছিলেন এই অনুষ্ঠানে, একটা বিশেষ কারণের জন্য আসতে পারেনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আমাদের ডক্টর রানু হালদারও আসতে পারেনি, তো আমরা ওনাকে একটু সম্বর্ধনা দিতে চাইছি। সবাই মিলে একটু হাততালি আশা করবো প্রত্যেকের। ধন্যবাদ। তো আমাদের পরীক্ষাগত ফলগুলো আমরা উপস্থাপন করে আমাদের
উচিত, যেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখে থাকি। কিছুদিন আগে আমি একটি সম্মেলনে দিল্লি চিফ মিনিস্টার রেখা গুপ্তা কেন চিফ মিনিস্টার হলো সেই সম্বন্ধে বলেছিলাম। আজকে আপনাদের বাস্তু ব্যাপারে যদিও অনেকটা আস্পর্ধা দেখানো হয় পরিদর্শকদের সামনে বাস্তু নিয়ে আলোচনা করা, কিন্তু তবু বলবো পরীক্ষার মতো ফল যখন করতে হয় তখন কিছু জিনিস আমরা দেখি। যেমন আমার ক্লায়েন্ট বাকি বাড়ি ভাড়া নিয়েছে, তার উত্তর পূর্বের টয়লেট এবং উত্তর বা পূর্ব বা উত্তর পূর্ব স্থানে ঠাকুর রাখার জায়গা নেই। আমি এবার ঠাকুরের স্থানটা নিয়ে শুধু আলোচনা করবো, দেবত্র স্থান নিয়ে। আমাকে এসে বললো তাহলে স্যার রাখবো কোথায় ঠাকুর? আমি তাকে স্থানটা দিলাম যে আপনি ওয়েস্টে রাখুন। কেন ওয়েস্টে রাখুন? এবং আমি তাকে বললাম ওয়েস্টে রাখুন, আপনি ইস্ট বা নর্থ ইস্ট বা নর্থে রাখলে যে ফল পাবেন তার থেকে বেশি ফল আপনি পাবেন এখানে। সে একটু অবাক হয়ে গেল, আজকাল তো ভূগোল হওয়ার সৌজন্যে বা সব জায়গায় একটা জিনিস নর্থ ইস্ট ইস্ট নর্থ না হলে নাকি আমরা সার্বিক ফল পাই না। আমরা আজকে বিশেষ দিন এই কারণে যে আজকের দিনটাতে বিবেক তার দ্বিতীয় কনভোকেশনটা করছে এবং এই বিশেষ দিনে আমাকে আমন্ত্রণ করেছে এবং আমি আসতে পেরে যথেষ্ট আমার ভালো লাগছে। এবং শুধুমাত্র ওর ইনস্টিটিউটের ওকে নয়, তার সাথে আমি মানসী এবং শুভমকেও একটু স্টেজে আসার জন্য অনুরোধ করব। আমাদের ইনস্টিটিউট কলেজ অফ জ্যোতির্বিদ্যার তরফ থেকে আজ আমি একা আসতে পেরেছি। আমার সাথে আমার কয়েকজনকে আনার ইচ্ছে ছিল, কিন্তু আজকে বিভিন্ন কারণে সকলের ব্যস্ততার জন্য তারা আসতে পারেনি। আগামী বছর আমি চেষ্টা করব বিবেক তোমার আমন্ত্রণে শুধুমাত্র আমি নয়, সাথে আমার ইনস্টিটিউট থেকে সকলকে নিয়ে আসার। একটু জোরে হাততালি দেবো। আমি বলেছি এই মঞ্চ মানেই ভালোবাসার আদান প্রদান। মুহূর্তগুলো ক্যামেরা বন্দির সাথে সাথে আমাদের মনের মনিকোঠাতেও থেকে যাচ্ছে। এবং কোনো কথা না বলেই আজকের এই প্রোগ্রামটার ব্যাপারে বলতে গেলে আমরা গত 1 বছর ধরে স্যারের ইনস্টিটিউটের সাথে জড়িত। গত 1 বছর ধরে আমরা স্যারের ইনস্টিটিউটের সাথে জড়িত। ইনস্টিটিউটটা একদম আমাদের নিজেদের ইনস্টিটিউট হয়ে গেছে। যদিও এই প্রোগ্রামটা পুরোটাই স্যার একা হাতে অ্যারেঞ্জ করেছেন, সেইভাবে যেহেতু আমরা দূরে থাকি সেইভাবে আমরা কেউ প্রত্যক্ষভাবে সেরকমভাবে স্যারকে হেল্প করতে পারিনি, কিন্তু মানসিকভাবে আমরা পুরোটাই ওনার সাথে জড়িত ছিলাম। সবটাই প্রায় নিজের হাতে নিজের চোখে দেখা। স্যার একটা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন এবং সেটা যথেষ্ট সাফল্যমণ্ডিত হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অনেক স্বনামধন্য জ্যোতিষীরা এসেছেন যাদের মূল্যবান বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। তো এটাই, আমরা যেহেতু জ্যোতিষ জগতে নবাগতা, তো এটা আমাদের অনেক নতুন নতুন জিনিস জানতে আমাদের সাহায্য করছে, আমাদের জ্ঞানের ভাণ্ডারটা আরও প্রস্ফুটিত হচ্ছে। আপনার পুরো নাম? আমার নাম পূজা ঠাকুর ঢল। থ্যাংক ইউ। দেখুন, অ্যাস্ট্রোলজি যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা আমাদের পরম্পরা একটা সাবজেক্ট। আজকে যদি আমরা ভারতবর্ষের ইতিহাসকে খুঁজে দেখি তাহলে ভারতবর্ষ মূলত 4টে সাবজেক্টের উপরে বেশ করে বিশ্বের দরবারে ভারতবর্ষ পরিচিত হয়েছে। সেটা কি কি না আপনারা সবাই জানেন। প্রথম হচ্ছে অঙ্কশাস্ত্র, যার আবিষ্কার করেছিল আর্যভট্ট, জিরো। চিকিৎসাশাস্ত্র ধন্বন্তরী, সুশ্রুত। অ্যাস্ট্রোলজি পরাশরমণি, আমাদের অগস্ত্যমণি, ভৃগুমণি, বহু মণি ঋষি এসছে যারা পরম্পরাভাবে অ্যাস্ট্রোলজিকে নিয়ে এসছে। এবং আমাদের যে মহান পুরুষ যাকে আমরা সবাই প্রণম্য বলে মনে করি এবং যাকে নিয়ে সারা ওয়ার্ল্ড আজকে রিসার্চ হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একজন মহান অ্যাস্ট্রোলজার ছিল। তো সুতরাং অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের মাধ্যমে আপনি গ্রহ নক্ষত্রের প্রভাব আমাদের জীবনের উপরে কতটা পড়বে সেই গ্রহ নক্ষত্রের প্রভাবকে বুঝতে পারবেন এবং সেই বোঝা অনুযায়ী আপনি আপনার জীবনকে পরিচালিত করতে পারবেন। আজকে এখানে যে সেমিনারের আয়োজন হয়েছে আমাদের ভাতৃসম বিবেক
তার বৈদিক ইনস্টিটিউশন অ্যান্ড কালচারাল ফোরামের যে প্রোগ্রাম করছে এটা ২তম বর্ষ তার, এবং যে সততার সাথে যে অ্যাস্ট্রোলজি ও করছে, আমি চাই আগামী দিনে এইরকম সৎ অ্যাস্ট্রোলজার উঠে এসে যারা মানুষকে পারফেক্টলি গাইড করতে পারবে, মানুষকে ভুল পথে পরিচালিত করতে না চায়, বা যাতে মানুষ তাদের দ্বারা ভ্রান্ত পথে পরিচালিত না হয়। তা সুতরাং অ্যাস্ট্রোলজি দিয়ে আপনার মানব জীবনের কল্যাণ অবশ্যম্ভাবী করা যায় যদি সেটাকে পারফেক্টলি ইউটিলাইজ করা যায়। বাস্তুতে প্রচুর রেমেডি আছে। মানে বাস্তু আমরা দেখতে গেলে, একটা বাড়ির বাস্তু দেখতে গেলে আজকের যুগে অন্তত, যেহেতু বাড়িকে এখন আর কি পার্টিকুলার বাড়ি বলে কিছু নেই, সব ফ্ল্যাট হয়ে গেছে। তো এই মানে আজকের দিকে ফ্ল্যাটের মধ্যে ম্যাক্সিমাম ফ্ল্যাটে নানান রকম বাস্তু সমস্যা দেখা যায়। এবার ফ্ল্যাটের বাস্তু সমস্যার সমাধান করা খুব মুশকিল। যদি ঘরের বাড়িতেও মানে এমনি ধরুন আমার এমনি ভিটে যেটা বলি আমরা, সেখানে বাস্তু সমস্যা থাকে। আগেকার দিনে আমরা দেখতাম যে বছরে বাস্তু পুজো হতো বা এরকম কিছু হতো। এই জিনিসটা তো সব জায়গায় বন্ধ হয়ে গেছে। বাস্তু দেখতে গেলে আমাদের মানে শুধু যে আমাদের এই 10টা দিক আছে, 10টা দিকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান বায়ু, অগ্নি, নৈরিক, উদয়, এগুলো শুধু নয়। বাস্তু ছোটো ছোটো জিনিস আছে। আপনি বাড়িতে জুতো কোথায় রাখবেন, আপনার পর্দা কেমন হবে, আপনার গেস্ট ধরুন আপনাকে খুব উত্তক্ত করছে, আপনি ঘরেতে রাখতে চাইছেন, পর্দা কী ধরনের ঘরের রং করবেন, সেই তারপরে আপনি ফ্রিজের মধ্যে আমরা দেখি একই ফ্রিজের মধ্যে ঠাকুরের প্রসাদও রয়েছে, চাটনিও রয়েছে, ডালও রয়েছে, ওষুধ। এইরকম কতগুলো জিনিস। ছোট্ট উদাহরণ দিন, যদি চাটনি আপনি করে দীর্ঘদিন রাখেন, আপনি দেখবেন তার জন্মছকে বুধ পীড়িত, তবেই সেই চাটনি রাখছে এখানে। এবার ওষুধের এরকম রয়েছে। তা এবার ওষুধ এইগুলো বিশেষ করে কী হচ্ছে, এগুলো যখন রাখা হচ্ছে ওষুধের সঙ্গে মানে পুজোর প্রসাদ যখন এই চাটনি রাখা হচ্ছে, এইগুলো রাখলে বিভিন্ন গ্রহ মধ্যে একই জায়গায় এতগুলো গ্রহকে যদি আমরা রাখি তো খুব স্বাভাবিক। একই জায়গায় যদি এতগুলো মস্তান টাইপের লোক রাখা হয়, তারা তো ঝামেলা করবেই, বাড়িতে বাস্তু সমস্যা করবে। আরেকটা মেন একটা জিনিস আপনাকে একটু শুধু জুতো, মেন আমরা যেটাকে জুতোটা রাখা, আমি একটাই শুধু বলবো, জুতোটা কেউ কোনোদিন বাড়িতে একটা জুতোর উপর একটা জুতো রাখবেন না। এইটা বাড়ির সবচেয়ে বড়। কেন আমরা নর্মালি কী করি, ঘরের বাইরে কিংবা ঘর থেকে ঢুকেই আমরা জুতো রাখি। একটা জুতোর উপর একটা জুতো রাখলে সেই ঘরে কলহ এবং মানে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বা বাপ ছেলের মধ্যে অশান্তি থাকবেই। এরকম ছোটো ছোটো প্রচুর জিনিস আছে বাস্তুতে, সেগুলোকে যদি আমরা একটু মেনে চলি, বিশাল বিশাল পাথর রেখে বা কিছু রেখে তার থেকে আমরা ঘরেলু টোটকা, আমি বিশেষ করে আমি ঘরেলু টোটকার উপর বেশি নির্ভর করি এবং আমি ঘরেলু টোটকাই দিই সবসময়। তো আমি সেইভাবেই করার চেষ্টা করি। হ্যাঁ, এবার আপনার বক্তব্য আপনি। হ্যাঁ, বলছি দাদা, অনেক সময় দেখা যায় আশপাশের লোক মানুষকে থাকতে যে শত্রুতা করছে, এর মুক্তির উপায় বা এর প্রতিকারের উপায় কিছু যদি বলেন। দেখুন, আমি একটু বলছি, প্রথম দেখবেন যেই দিকে লোক আপনাকে ডিস্টার্ব করছে, আপনি দেখবেন আপনার জন্মছকে সেই দিকটা পীড়িত, সেই মানে সেই গ্রহ, সেই দিকের গ্রহ পীড়িত। আপনি সেটাকে প্রথমে ঠিক করার চেষ্টা করুন। তারপরে যেই জায়গাটা হচ্ছে স্পেসিফিক্যালি ধরুন, অনেকের সব দিকে যেমন আমরা বলে দিই, আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকে কোনো সমস্যা আছে বা ওখানে কোনো সেফটি ট্যাঙ্ক আছে, বা এই যে জিনিসগুলো জন্মছকে দেখা যায়। এবং অ্যাজ পার দ্যাট আমাদের ঠিক ওই আমাদের মানে বাণিজ্যিক মনোভাবাপন্ন না হয়ে আমাদের পার্টিকুলার একটা মানুষের যে সমস্যা রয়েছে সেই স্পেসিফিক সেই সমস্যার ওপরে, যেমন উত্তর পূর্ব দিকে মানে সেপটিক ট্যাঙ্ক আমরা বুঝতে পারছি না, গিয়ে উত্তর পূর্ব দিকে দেখছি এইরকম সমস্যা, ওই পার্টিকুলার ওই জায়গাটাকে সংশোধন করে দেওয়া উচিত। ওইটুকু জায়গা যদি, এবং কারোর বাস্তু সমস্যা থাকে সেটা অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে তার জন্মছকে সেটা প্রতিফলিত হবেই। এবং সেখান থেকে আমার মনে হয় ছোটো ছোটো ঘরেলু টোটকা করে, ঘরেলু নুস্খা যেটা আমরা বলি, সেটা করেই কিন্তু আমরা বাস্তুকে ঠিক করতে পারি। সকলে পিছনে হাত দেবেন। পূর্বজন্মে ইয়া ধরম, যে উপায়ে আমরা ধন উপার্জন করেছি, অগ্রে ধাবতি অগ্রে ধাবতি, পরবর্তী জীবনেও তো ধাবিত হয়।
তাই তো কর্মসিদ্ধান্ত অনুযায়ী আমরা এটাই জানি। এবং শাস্ত্র কিন্তু প্রধান কিন্তু পীড়িত হতে হবে, এক্ষেত্রে শুক্র বেনিফিক প্ল্যানেট, কিন্তু শুক্রকে পীড়িত হতে হবে, শুক্র পীড়িত হবে। আর দ্বাদশ অষ্টম ভাব হচ্ছে আমাদের যৌনাঙ্গ, আমাদের রিপ্রোডাক্টিভ অর্গ্যান। সুতরাং অষ্টম ভাব যৌনাঙ্গকে আমরা সৃষ্টির কাজে লাগাবো না ব্যভিচারের কাজে লাগাবো, সেটা কিন্তু নির্ধারিত হবে অষ্টম ভাব। অষ্টম ভাব যদি পীড়িত হয় তাহলে আমরা জেনে নেব যে জাতক তার যৌনাঙ্গর দ্বারা কিন্তু যথেচ্ছাচার করবে, ব্যভিচার করবে। আর দ্বাদশ ভাব হচ্ছে শয্যাসুখ। শয্যাসুখ দু ধরনের হয়, একটা হচ্ছে নিদ্রাজনিত সুখ আর একটা হচ্ছে কামজজনিত সুখ। নিদ্রাজনিত সুখ যেটা আমি আজকে করে এলাম, সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, তারপর শরীরচর্চা করে এখানে এসেছি, তার চতুর্থ ভাবটা হচ্ছে নিদ্রাজনিত সুখ। আর দ্বাদশ ভাব হচ্ছে কামজ আসক্তিজনিত সুখ। কেননা সপ্তম ভাব কাম ভাব আমরা জানি, তা কাম ভাবের যে দেয় সপ্তমের ষষ্ঠ, সেটা হচ্ছে দ্বাদশ। আর এছাড়া যৌনাঙ্গের যে পরিতৃপ্তির ভাব, যে কোনো ভাবের পরিতৃপ্তি হচ্ছে সেই ভাবের পঞ্চম ভাব। অষ্টম ভাব যদি যৌনাঙ্গ হয় তার পরিতৃপ্তি ভাব হচ্ছে অষ্টমের পঞ্চম মানে দ্বাদশ। এই দ্বাদশ ভাবও কিন্তু পীড়িত কিন্তু হতে হবে। ওই বললাম যে রাহু শুক্র শনি এর দ্বারা পীড়িত করে, কিছু কিছু ক্ষেত্রে আমি মঙ্গলও দেখেছি। সুতরাং 3, 6, 8, 12 এই ভাবগুলো কিন্তু পীড়িত হতে হবে। এছাড়া রাশি হিসাবে কর্কট, কন্যা, বৃশ্চিক এবং মীন, এটা আমরা দেখব। কর্কট কেন? চতুর্থ ভাব। চতুর্থ থেকে আমরা মন বিচার করি। যারা এই ধরনের নগরবধূ, এদের কারোর প্রতি ভালোবাসা থাকে,